msteaching.com. আমরা আবার আজকে ফার্স্ট ডে প্র্যাকটিস থেকে শুরু করব। আচ্ছা, when did Germany invade Poland? The answer is 1939, 1939 সালে। এটা আমি আগে অনেকবার বলছি যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা শুরুই হয়েছে যখন জার্মানি পোল্যান্ডকে ইনভেড করে 1939 সালে। আর প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে যেটা আপনার 1914 সালে শুরু হয়েছিল, ওইটার স্টার্টিং ছিল যখন আর্কডিউক ফার্ডিন্যান্ডকে হচ্ছে গিয়ে অ্যাসাসিনেট করছিল। ঠিক আছে, তাহলে দুইটা বিশ্বযুদ্ধেরই হচ্ছে গিয়ে রিজনিং দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে আপনার একটা হচ্ছে গিয়ে আপনার জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করার কারণে 1939 সালে, আর একটা হচ্ছে গিয়ে আপনার 1914 সালের আগে দিয়ে যখন আর্কডিউক ফার্ডিন্যান্ডকে হচ্ছে গিয়ে মারা হয়। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন্স হোয়াট আর ইউর রেসপন্সিবিলিটিস, চুজ টু অ্যান্সার। এটা আমি অলওয়েজ বলি যে আপনারা যখন অপশন গুলো দেখবেন, অপশনের মধ্যে একদম খুবই কমন কয়েকটা রেসপন্সিবিলিটিস আছে, যেমন আপনার আইন মেনে চলতে হবে, তারপরে নিজের এবং নিজের পরিবারের দেখাশোনা করতে হবে, আরেকজনের ওপিনিয়নের প্রতি আপনি কোনো ধরনের কোনো মানে খারাপ বিহেভ দেখাতে পারবেন না, বা মানতেছে না ভালো কথাটা আপনার নিজের মধ্যে রাখা লাগবে। তাহলে আরেকজনের ওপিনিয়ন রেসপেক্ট করা লাগবে, সবাইকে নিউট্রাল ফেয়ার ভাবে ট্রিট করা লাগবে, আর আপনি যে পরিবেশে থাকতেছেন ওইটা এবং আশপাশের পরিবেশের হচ্ছে গিয়ে আপনার দেখাশোনা করা লাগবে। এগুলো হচ্ছে একদম বেসিক রুলস। আর অপশন দেখে যখন দেখবেন যে এগুলো করতে আপনার মনে হইতেছে যে না ভাই আমি তো বাধ্য না, আমার কুকুর থাকতেও পারে না থাকতেও পারে, আমি বাধ্য না, চার্চে আমি মুসলিম হইতে পারিস না, আমি বাধ্য না। সো দ্য অ্যান্সার আর টু রেসপেক্ট অ্যান্ড ওবে দ্য ল অ্যান্ড টু লুক আফটার ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। তো অপশন দেখলে আপনার মোটামুটি অ্যান্সারটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্রশ্ন হচ্ছে, হু মেড দ্য ফার্স্ট কয়েন্স টু বি মিন্টেড ইন ব্রিটেন? এটা আগেও বলছিলাম আপনাদের, পিপল অফ দ্য আয়রন এজ। আর ওরা যখন কয়েনগুলা বানাইছে, ওদের আয়রন এজ কিংসটা যারা ছিল ওদের নামগুলা হচ্ছে গিয়ে আপনার এই কয়েনগুলার মধ্যে হচ্ছে গিয়ে খোদাই করা থাকতো। আর আরেকটা জিনিস, আর হ্যাঁ এই যে দেখেন এটা দিস মার্কস দ্য বিগিনিং অফ দ্য ব্রিটিশ হিস্টরি। আরেকটা জিনিস, এই কয়েনগুলা কিন্তু আপনার মিন্টেড যে করা হইতো মানে খোদাই যে করা হইতো কিন্তু আপনার টাওয়ার অফ লন্ডনে। গোল্ডের কয়েন থাকতো, সিলভারের কয়েন থাকতো, পরে আস্তে আস্তে আর কি যে এখন আমরা যেগুলো ইউজ করে এগুলাতে আসছে। তারপরে কে বানাইছে? উইলিয়াম দ্য কনকরার। এই উইলিয়াম দ্য কনকরারের সাথে আরো কিছু কিছু জিনিস অ্যাডেড ছিল, যেমন নরম্যান কনকোয়েস্টের হচ্ছে সময় হচ্ছে কি আপনার এই উইলিয়াম দ্য কনকরার ছিল পাওয়ারে, যেটার কারণে নরম্যান কনকোয়েস্ট আলটিমেটলি সাকসেসফুল হয়। তারপরে আপনার উনি হচ্ছে গিয়ে অর্ডার করছিল ডুমসডে বুকটা লিখতে। ডুমসডে বুকের মধ্যে আপনার আদমশুমারির মতো ছিল যে কতজন মানুষ আছে, কতজন বসবাস করতেছে, ল্যান্ড কার, কে কতটুকু ক্ষমতার অধিকারী, এরকম পুরাটা আদমশুমারি হয়েছিল। তারপরে প্রশ্ন হচ্ছে, there are 15 national parks in England, Wales and Scotland. ন্যাশনাল পার্ক জিনিসটা তাইলে কি? এরিয়াস অফ প্রোটেক্টেড কান্ট্রিসাইড। এটা আসলে মোটামুটি সবাই জানে, গ্রিন হাউসও হবে না, ভলকানিক লাভা, মিডিয়েবল বিল্ডিংস তো থাকবে না, পার্ক থাকবে নর্মাল। আর সব থেকে বড় পার্ক যেটা, সেটা হচ্ছে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট। আর এটা আপনার ইউনেস্কোর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, নর্দার্ন আয়ারল্যান্ড হ্যাজ ইটস ওন এস্টাবলিশ চার্চ। এই স্টেটমেন্টটা ফলস, কারণ কি আমি আগেও বলছিলাম যে শুধুমাত্র চার্চ অফ ইংল্যান্ড আর চার্চ অফ স্কটল্যান্ড, তাহলে ইংল্যান্ড আর স্কটল্যান্ড শুধুমাত্র এই দুইটা জায়গাতে আপনার এস্টাবলিশ চার্চ আছে। তো এই দুইটা জায়গার বাদ দিয়ে যেখানেই লিখবে আপনার ওয়েলস হোক, নর্দার্ন আয়ারল্যান্ড হোক, এগুলাতে আসলে কোনো এস্টাবলিশ চার্চ নাই। দুইটা জায়গায় কি কি? ইংল্যান্ড আর স্কটল্যান্ড। তারপর which three territories from Great Britain? ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। নর্দার্ন আয়ারল্যান্ড হবে না। নর্দার্ন আয়ারল্যান্ড হচ্ছে কি আপনার পরবর্তীতে যুক্ত হয়েছে যখন গ্রেট ব্রিটেন ছিল, মনে করেন ভারতীয় উপমহাদেশ, আমেরিকা, এসব জায়গায় হচ্ছে গিয়ে কলোনিয়ালিজম চলতেছিল, ওর একটা কলোনিয়ালিস্ট পাওয়ার হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছিল, তখন গ্রেট ব্রিটেনের পার্ট ছিল শুধুমাত্র আপনার ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড। এটার আরেকটা কারণ আমরা তো সবাই পড়ছি না, যে মানে জানি তো যে আয়ারল্যান্ড আলাদা একটা কান্ট্রি আছে, শুধুমাত্র নর্দার্ন আয়ারল্যান্ডটা পরে সেখানে যুক্ত হয়েছে। আপনার একটা হোম রুলও পাস হয়েছিল 1913-তে আয়ারল্যান্ডকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্য। পরে ওয়ার্ল্ড ওয়ারের সময় ওটা পিছায় লাস্টলি 1921 সালে গিয়ে আপনার এস্টাবলিশড হয়। তারপর, হাউ অফেন আর প্রাইম মিনিস্টার্স কোয়েশ্চেন হেল্ড ইন দ্য পার্লামেন্ট? এভরি উইক। প্রত্যেক উইকের হচ্ছে গিয়ে আপনার বুধবারে
প্রাইম মিনিস্টার কোয়েশ্চেন হয়, আর এটা হচ্ছে কি এটা টিকেটেড ইভেন্ট আর কি, যে আপনি টিকিট কিনে দেখতে চাইতে পারবেন, বাট এটার কয়েকটা নিয়ম আছে যে আপনার সিটিজেন হওয়া লাগবে। দেন আপনি টিকিটটা কেনার জন্য আপনি যে কনস্টিটিউয়েন্সিতে পড়ছেন ওইটার এমপি কে হচ্ছে কি আপনাকে মানে সিলেক্ট করা লাগবে, যাচ্ছে ঠিক আছে এবারও যাইতে পারবে। তারপর which king was executed in 1649? চার্লস ওয়ানের এক্সিকিউশনের কারণই ছিল যে ওই যে বললাম না যে বিশ্বাস করতো যে কিংস পাওয়ার আর গিভেন বাই গড, তো মানে ঈশ্বরের যা যা ক্ষমতা থাকতে পারে একটা রাজারও সব ক্ষমতা আছে। তো এইটা নিয়ে হচ্ছে ঝামেলা হয়ে হচ্ছে গিয়ে ওদের মধ্যে কি বলবো আর, যে মানে ওকে হচ্ছে গিয়ে এক্সিকিউট করা হয় 1649-এ। তারপর কোশ্চেন হচ্ছে ওয়ার ওয়াজ উইলিয়াম শেক্সপিয়ার বর্ন? স্ট্র্যাটফোর্ড আপন এভেন। এটার অ্যান্সারটা অনেকবার আপনারা দিয়েছেন, আমি জানি আপনাদের মনে আছে, তাও ওনার দুইটা লেখা সবসময় মনে রাখবেন, একটা হচ্ছে মিডনাইট সামার আর একটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। নর্মালি মিডনাইট সামার দিয়ে কোয়েশ্চেন আসে কারণ রোমিও অ্যান্ড জুলিয়েটটা খুবই কমন, তো মিডনাইট সামার যখনই দেখবেন বুঝবেন ওটা উইলিয়াম শেক্সপিয়ার লিখছে। তারপরে প্রশ্ন হচ্ছে which two of the following are British Paralympians? একটা হচ্ছে আপনার ব্যারনেস ট্যানি গ্রে থমসন আর এটা হচ্ছে এলি সিমন্স। এখন প্যারালিম্পিয়ান্স হচ্ছে গিয়ে কি যারা প্যারা অ্যাথলিট হয়, মানে ওদের শরীরে কোনো না কোনো ধরনের একটা প্রবলেম থাকে, যেমন হয়তো কেউ হাঁটতে পারবে না অথবা কেউ কানে শুনে না, মানে কোনো ধরনের কোনো একটা প্রবলেম যখন থাকে ফিজিক্যালি তখনই হচ্ছে গিয়ে ওদেরকে প্যারা অ্যাথলিট বলে, আর ওদের জন্য আলাদা করে একটা অলিম্পিক হয় ওটাকে প্যারালিম্পিয়ান্স বলে। এই দুইটা নাম একটু মুখস্থ করেন, কারণ কি এই দুইটাই হচ্ছে কি মহিলার বেশ অনেকগুলা প্রাইজ পাইছিল, তো এর জন্য হচ্ছে কি বেশি ফোকাস করা হয়। ব্যারনেস ট্যানি গ্রে থমসন আর হচ্ছে এলি সিমন্স। তারপর প্রশ্ন হচ্ছে who was reigning in England when English settlers first began to colonize the eastern coast of America? এলিজাবেথ ওয়ান ছিল আপনার মোটামুটি মানে কি বলবো যে পুরাটা টাইম জুড়ে ব্রিটেন তখন মানে ওদের যখনই যে রাজা ছিল কেউ না কেউ কোনো না কোনো জায়গায় কলোনাইজ করতে গেছে, কিন্তু স্পেশালি আপনার ইস্টার্ন কোস্ট অফ আমেরিকার সময় এলিজাবেথ ওয়ান ছিল, আর যেহেতু এটা আমেরিকা এর জন্য এভাবে হাইলাইট করা হয়, মানে মোটামুটি সবাই পাওয়ারে থাকা অবস্থায় কোনো না কোনো জায়গায় গেছে। তারপরে এই যে Scotland and Wales use a system called individual registration where all those entitled to vote must complete their own registration form. এটা ফলস, কারণ কি শুধুমাত্র নর্দার্ন আয়ারল্যান্ড ইউজ করে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন, কিন্তু আপনি যদি দেখেন ইন্ডিভিজুয়াল ইলেকটোরাল রেজিস্ট্রেশন, এই ইন্ডিভিজুয়াল আর এই রেজিস্ট্রেশন এই দুইটার কথার মাঝখানে যদি ইলেকটোরাল কোনো ওয়ার্ড দেখতে পান সেই ক্ষেত্রে আপনার ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস সব জায়গায়, কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার নর্দার্ন আয়ারল্যান্ড। তারপর অন হোয়াট ডে ইজ দ্য বার্থ অফ জিসাস ক্রাইস্ট সেলিব্রেটেড? 25th of December, ক্রিসমাস ডেতে। তো জানেন ওখানে থাকেন সবাই, 25th of December সবাই ক্রিসমাস ডে সেলিব্রেট করে, ওই দিনই থাকে। আর ইস্টার সানডে যেটা ওইটা আপনার সেলিব্রেট করে হচ্ছে গিয়ে ইস্টার সানডে বা ইস্টার ডে যেটাই বলেন ওটা সেলিব্রেট করে আপনার যে জিসাস ক্রাইস্ট হচ্ছে গিয়ে আবার রিবর্ন হয়েছিল, যে একবার মরে গিয়ে আবার আসছে, ওইটাকে সেলিব্রেট করার জন্য। তারপর what sort of battle was the Battle of Britain fought between Germany and Britain in the summer of 1940? 1940 সাল মানে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল, আর ব্যাটেলটা ছিল একটা এরিয়াল ব্যাটেল। আপনার রয়্যাল এয়ার ফোর্সেস যে অ্যাকচুয়ালি কতটুকু পাওয়ারফুল এটা অ্যাকচুয়ালি এই টাইমে বোঝা যায়, আর ওই রয়্যাল এয়ার ফোর্সের কাজের কারণে আপনার জার্মানি ওই টাইমটাতে ব্রিটেন ইনভেড করতে পারেনি, আর এটা একটা অনেক বড় কারণ ছিল যে আপনার ব্রিটেন অ্যান্ড ওর অ্যালাইড ফোর্সেস কেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জিতছিল। তারপর প্রশ্ন ওয়ার ইজ সোয়ানসিয়া লোকেটেড? ওয়েলসে লোকেটেড। তারপরে which two political parties formed a coalition in 2010? এটা আমি আগেও বলছিলাম, কনজারভেটিভ পার্টি, লিবারেল ডেমোক্রেটস পার্টি, আর আপনার প্রাইম মিনিস্টার হয়েছিল ডেভিড ক্যামেরন। মেইনলি এই যে এই দুইটা পার্টির আইডিওলজি কিন্তু খুবই আলাদা। কনজারভেটিভ মানে কি, যে মানে ধরেন সাপোজ এভাবে এক্সাম্পল দিই, সাপোজ কোন একটা বাসায় একটা মহিলা মানুষ আছে, ও বাইরে যাইতে পারবে না, ও বাইরে কাজ করবে না, ও বাসায় থেকে যা করার করবে, দ্যাটস কনজারভেটিভ। আর যখন বলবে যে না আমি বাইরে গিয়ে কাজও করব, আমার ধরেন ইকুয়াল রাইট যাই বলতেছে, তো এটা কি, এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেটস। মানে এটা হচ্ছে কি ডিফারেন্সটা, মানে একজন চায় যে না একজন বাইরে হবে না, একজন বলতেছে বাইরে হবে, এটা হচ্ছে ওদের আইডিওলজিক্যাল ডিফারেন্স। কিন্তু তারপরেও আপনার ভোটিং ইয়ার কারণে ওদের একটা কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে ফর্ম করতে হয়,
2010 সালে, যেটা প্রাইম মিনিস্টার ছিল ডেভিড ক্যামেরন। আর আরেকটা জিনিস, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে একটা কোয়ালিশন গভর্নমেন্ট হয়েছে, তাও আবার কনজারভেটিভ আর লিবারেল ডেমোক্রেটসদের মধ্যে। তারপর হু এস্টাবলিশ দ্য চার্চ অফ ইংল্যান্ড? হেনরি এইট। ওই যে বললাম না, হেনরি এইট হচ্ছে কি আপনার ক্যাথলিসিজম থেকে সরে গিয়ে প্রোটেস্টানিজমের দিকে হচ্ছে কি ঘেঁষা ছিল, কারণ কি ও হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়াইফকে ডিভোর্স দিতে চাইছিল, যেটার জন্য পোপ রাজি হয় নাই। সো অ্যান বলিনকে বিয়ে করার জন্য হচ্ছে গিয়ে আপনার চার্চ অফ ইংল্যান্ড এস্টাবলিশ করে, যেখানে ক্যাথলিসিজমের বদলে প্রোটেস্টানিজম চালু হয়, যে পোপের ক্ষমতাটাকে কমায় আনে। এখন ওই অ্যান বলিনই হচ্ছে গিয়ে, অ্যান বলিন আর হেনরি এইটের মেয়ে হচ্ছে এলিজাবেথ ওয়ান। কিন্তু আপনার কিছুদিন পর যাইতে না যেতে, মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে হেনরি এইট আরেকজনকে বিয়ে করার জন্য আবার অ্যান বলিনকে বলে যে ওর হচ্ছে কি ইনসেস্ট্রি, তারপরে ট্রেজন এই টাইপের হচ্ছে গিয়ে দোষ আছে, এই অনুযায়ী ওকে টাওয়ার অফ লন্ডনে হচ্ছে গিয়ে আটকায় দেয়। দেন আফটার সাম টাইম শি ওয়াজ এক্সিকিউটেড, অ্যান বলিন যে ছিল। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে ইন 1348 1/3 অফ দ্য পপুলেশন ইন ইংল্যান্ড, ওয়েলস এন্ড স্কটল্যান্ড ডাইড অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ ডিজিজ? ব্ল্যাক ডেথ। আপনার এটা একটা প্লেগের মতো ধারণা করা হইতেছে, মানে এখন পর্যন্ত ওরা জানেন এক্স্যাক্টলি কি হয়েছে, বাট ওরা বলে প্রবাবলি আ ফর্ম অফ প্লেগ, যেটা ব্রিটেনে আসছিল, এটাকে ব্ল্যাক ডেথ বলা হইতো, 1348 সালে হয়েছিল। আর ওইটা আসার পরে আপনার প্রায় মানে এই সংখ্যাটা তো 1/3 বলে, বাট অলমোস্ট 75 মিলিয়ন পিপল মারা গেছিল, মানে হিউজ অ্যামাউন্ট। তারপরে হচ্ছে হ্যাগিস ইজ আ ট্রেডিশনাল ফ্রম হুইচ এরিয়া? স্কটল্যান্ড। এরকম প্রত্যেকটা ইয়ারই নেশনেরই কিছু না কিছু আপনার ইয়া আছে, যেমন স্কটল্যান্ডে আবার নিউ ইয়র্কে বলে হোগম্যানে। তো এরকম ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ স্পেশালি অ্যাকচুয়ালি স্কটল্যান্ডে বেশি ইউজ করে, স্কটিশ তো একটু ল্যাঙ্গুয়েজটা ওদের ডিফারেন্ট। তারপরে হুইচ কোড ডিলস উইথ মাইনর ক্রিমিনাল অফেন্সেস ইন স্কটল্যান্ড? জাস্টিস অফ দ্য পিস কোড। আমি এটা আগেও বলছি, পিস ওয়ার্ডটা দেখলে বুঝবেন যেটা হচ্ছে কি স্কটল্যান্ডের মধ্যে পড়ছে। তারপর which two of the following records gives us information about England, the reign of William I? এই উইলিয়াম ওয়ানটাই কিন্তু হচ্ছে গিয়ে আপনার উইলিয়াম দ্য কনকোরার, বুঝছেন? বললাম না নরম্যান কনকোয়েস্টের পরে হচ্ছে গিয়ে ডুমসডে বুক লিখতে দিচ্ছিল উইলিয়াম দ্য কনকোরার, ওর আরেকটা নাম হচ্ছে কি উইলিয়াম ওয়ান, মানে মেইনলি ওকে উইলিয়াম ওয়ানই বলা হয়, যেহেতু নরম্যান কনকোয়েস্টে জিতছিল এই জন্য উইলিয়াম দ্য কনকোরার বলা হইতো। তো দুইটা জিনিস তো, একটা হচ্ছে ডুমসডে বুক আর একটা হচ্ছে ব্যায়েক্স ট্যাপেস্ট্রি, দুইটারই কাজ সিমিলার টাইপেরই ছিল, যে আদম শুমারির মতো একটা করে হিসাবের জন্য। এরপরে এই যে কোয়েশ্চেনটা একটু আগে বলে আসলাম, ইন 13 the British government promised home rule for Ireland. What were changes in Ireland? Why were changes delayed in Ireland until 1921? এই যে due to the outbreak of First World War. এটা সালটা দেখলেই বুঝবেন, 1913 সালে দিচ্ছে, 1921 সালে হচ্ছে কি আপনার করতে হয়েছে কেন? কারণ কি 1914 থেকে 1918 তো আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারই চলছে। আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল কেন, শুরু হয়েছিল কেন? আর্কডিউক ফার্ডিন্যান্ড হচ্ছে গিয়ে আপনাকে ওকে অ্যাসাসিনেট করার পর থেকে। আচ্ছা, এইটার কোয়েশ্চেনের জাস্ট একটাই কিওয়ার্ড, এলিজাবেথ ওয়ান প্রোটেস্ট্যান্ট ছিল নাকি ক্যাথলিক ছিল? ও প্রোটেস্ট্যান্টই ছিল, ওর বাপও প্রোটেস্ট্যান্ট ছিল হেনরি এইট। ওরা হচ্ছে গিয়ে আপনার ব্যালেন্স করছিল ক্যাথলিসিজম আর খুবই এক্সট্রিম মানে ও প্রোটেস্ট্যান্টিস্ট ছিল, বাট ও চাইতো যে একদম কট্টর কেউ প্রোটেস্ট্যান্টও হবে না, আবার কট্টর কেউ ক্যাথলিকও হবে না, তো ওইটার মাঝখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করে। তারপরে হুইচ টু ডকুমেন্টস ডু ইউ নিড টু অ্যাপ্লাই ফর আ ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার? documents that prove that you have permission to work in the UK আর documents that prove your identity. মেইনলি হচ্ছে গিয়ে আপনি যে ওখানে ইউকে তে থাকতেছেন সিটিজেন হিসেবে, আপনার ওয়ার্ক পারমিশন তো লাগবে। আর এটা আপনি যে আপনার নামটা কি, আপনি যে বলতেছেন আমার পারমিশন আছে, ওইটার সাথে মানে আইডেন্টিটিটা মিলতেছে কিনা, ওইটার জন্য আপনার কিছু ডকুমেন্টস প্রোভাইড করা লাগবে। তারপর প্রশ্ন হচ্ছে অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, এই যে মাত্র বললাম, ইউ শুড রেসপেক্ট অ্যান্ড ওবে দ্য ল, look after the area in which you live and the environment. কারণ কি আপনি তো করতে মানে ইলেকশনে, যে বাংলাদেশেও থাকলে কিন্তু আপনারা সব ইলেকশনে ভোট করবেন এমন না, করা দায়িত্ব, বাট না করলে আপনার অসুবিধা নেই, বাট আইন আপনার মেনে চলতেই হবে। আপনি যেখানে আছেন ওই জায়গাটা আপনার যত্ন করে ঠিক মতো রাখাই লাগবে। তারপর প্রশ্ন, when is Halloween celebrated? 31st of October. তারপর প্রশ্ন হচ্ছে The Bill of Rights in 1689 gave women right to vote. এই স্টেটমেন্ট আমরা সবাই জানি ফলস। কেন ফলস? আপনার ওমেনদেরকে সবার আগে ভোটিং রাইট দেওয়া হয়েছিল 1918 সালে। 1918 সালে বলছিল যে ওমেনদেরকে ভোটিং রাইট সবার আগে দেওয়া হয়েছিল 1918 সালে। 1918 বলছিল
যে আপনার যেহেতু ওরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হচ্ছে গিয়ে সরি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ওদের পার্টিসিপেশন খুব বেশি ছিল, ওদের ভূমিকা দেখে নেওয়া হয়, ডিসিশন নেওয়া হয় যে যারা উমেন বয়স 30 বা তার উপরে তারা ভোট দিতে পারবে। দেন আসে 1928 সালে বলা হয় যাচ্ছে না, ছেলেদের মতোই 21 বা তার বছর বয়সের উপরে যারা আছে ভোট দিতে পারবে। দেন 1969 এসে হয় যাচ্ছে না, মেন অ্যান্ড উমেন বোথ ক্যান ভোট ফ্রম দ্য এজ অফ 18। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার বিল অফ রাইটস এটা 1689 ছিল। ওরা কি করছে, ওরা হচ্ছে গিয়ে পার্লামেন্টের রাইট এস্টাবলিশ করছে আর কিং এর পাওয়ারকে লিমিট করছে। আমি একটু আগে বললাম না যে কিং চার্লস ওয়ান এক্সিকিউটেড হয়েছিল কারণ কেউ হচ্ছে গিয়ে একদম রাজার কিংস পাওয়ার ইজ ইকুয়াল টু গডস পাওয়ার বিশ্বাস করতো। ওর এক্সিকিউশনের পরে ওর একটা বিল অফ রাইটস পাস করে যেটা বলে যে না, ডেমোক্রেসিও থাকা লাগবে, পার্লামেন্টারির অধিকারও থাকা লাগবে, প্লাস আপনার কিং থাকবে বাট ওটার ক্ষমতাটাকে হচ্ছে গিয়ে কমায় আনা লাগবে। তারপর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেমাস ক্রিকেট কম্পিটিশন প্লেড বিটুইন ইংল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া? দ্য অ্যাশেস। আর এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাশেসও কেন বলা হয়, কারণ ওদেরকে যে ট্রফিটা দেওয়া হয় না, ট্রফিটার মধ্যে অ্যাশেস থাকে। তারপর প্রশ্ন হচ্ছে যেটা বললাম, অ্যাশেস ওদের কাপটার মধ্যে এরকম ছাই থাকে আর আকৃতিটাও দেখতে এরকম, মানে ওই যে হিন্দুরা হচ্ছে কি কেউ মারা গেলে যেটা করে না, আপনার ওই যে একটা কেমন পাত্রের মতো নিয়ে হচ্ছে পানিতে ডুবাই দিতে যায়, অলমোস্ট আপনার ওই ট্রফিটা দেখতেও এরকম, ভিতরে থাকেও অ্যাশেস। তো এর জন্য এটাকে দ্য অ্যাশেস অ্যাওয়ার্ড বলা হয়, কম্পিটিশন বলা হয় আর কি। তারপর প্রশ্ন, what are two responsibilities that you will have as a British citizen or permanent resident? বারবার বলছে যে to look after the area in which you live and the environment, and to look after yourself and your family. ঠিক আছে, বারবার বলতেছি দায়িত্ব খুবই লিমিটেড, আইন মেনে চলতে হবে, নিজের পরিবার দেখা লাগবে, যে এনভায়রনমেন্টে আছেন যেখানে থাকতেছেন ওই এরিয়াটা ওইটার এনভায়রনমেন্টটা দেখে রাখা লাগবে, আর সবার ওপিনিয়নের হচ্ছে গিয়ে গুরুত্ব দেওয়া লাগবে, ফেয়ার ট্রিট করা লাগবে আর কি। তারপর প্রশ্ন, ওয়ার ইজ বিগ ব্যান লোকেটেড? দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট। এই জিনিসটা ভুল হয়, বিগ ব্যান দেখলে অনেকে মানে বেশিরভাগ জিনিস হোয়াইট হল বা কিছু টাওয়ার অফ লন্ডনে, তো হুট করে টাওয়ার অফ লন্ডন এমনিতেই দাগায় দিতে ইচ্ছা করে, বাট এটা মাথায় রাখবেন হাউসেস অফ দ্য পার্লামেন্টে অবস্থিত। তারপর প্রশ্ন হচ্ছে গিয়ে, when were men and women given the right to vote at the age of 21? 1928। এটা আমি একটু আগেও বললাম, 1918 তে 30 এবং এর উপরে, 1928 থেকে 21, 1969 থেকে 1969 থেকে হচ্ছে কি আপনার 18 বছর বয়স। আচ্ছা, where is United Kingdom geographically located? The UK is located in the north east of Europe. ঠিক আছে, নর্থ ওয়েস্ট। ইউরোপের বেশিরভাগ জায়গা হচ্ছে আপনার এই যে ওয়েস্টেই পড়ছে, সো নর্থ ওয়েস্ট অফ ইউরোপ। ইউকে পুরাটাই আপনার বেশিরভাগ কান্ট্রিগুলো নর্থ ওয়েস্টার্ন সাইডে আছে, মানে ওয়েস্টটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, বাকিটা হচ্ছে হয়তো একটু এদিক ওইদিক হয়। তারপরে হু ইজ দ্য পেট্রন সেন্ট অফ স্কটল্যান্ড? সেন্ট অ্যান্ড্রিউ। এটা আমি আবারও বলবো, সবাই বারবার পেট্রন সেন্টের নামগুলো একটু বারবার দেখবেন। সেন্ট জর্জ ইংল্যান্ডের, অ্যান্ড্রিউ হচ্ছে গিয়ে আপনার স্কটল্যান্ডের, এগুলো বারবার দেখবেন, কারণ কি আমি এর আগে একবার পরীক্ষা নিয়ে দেখছি মিলে যায়, কিন্তু তা আমি ট্রাই করবো এর মধ্যে আরেকটা পরীক্ষা নেওয়ার। তারপরে which two houses fought in the wars of the roses? The house of York, আরেকটা হচ্ছে the house of Lancaster। এই দুইটা ফ্যামিলি ছিল আপনার কি বলবো, মানে ওদের দুইজনের মানে রিপ্রেজেন্টেশন ছিল এরকম, যেমন ইয়র্কের জন্য ছিল হচ্ছে রোজ আর নিউ ক্যাসেলের জন্য ছিল রেড, এর জন্য হচ্ছে কি ওয়ার্স অফ দ্য রোজেস বলা হইতো। আচ্ছা, এই যে এটা মাত্র পড়ে আসলাম, দ্য বিল অফ রাইটস 1689 কনফার্ম দ্য রাইট টু ভোট ফর অল অ্যাডাল্ট বর্ন। ফলস, কেন? কারণ কি এটা আফটার চার্লস ওয়ান ওয়াজ এক্সিকিউটেড, ওরা একটা বিল পাস করে, দ্য বিল অফ রাইট 1689। ওটা কি করে, পার্লামেন্টারের ক্ষমতাকে কনফার্ম করে আর রাজার ক্ষমতাকে হচ্ছে কি আপনার লিমিট করে দেয়। হোয়াট ইজ দ্য সেনোটাফ? আ ওয়ার মেমোরিয়াল। এটা আমি অনেকবার বলছি, সেনোটাফ আপনার ওয়ার মেমোরিয়াল ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে মারা যাওয়ার পরে যারা মারা যাওয়ার পর ছিল ওদের জন্য হচ্ছে বানাইছিল, বাট এটা হচ্ছে একটা এমটি টম্ব বলা হয় আর কি। মানে সেনোটাফ কথাটার অর্থই হচ্ছে এমটি টম্ব, কারণ কি এটার ভিতরে আসলে কোনো লাশ নাই, কিচ্ছু নাই, জাস্ট ওরা বানাইছে এই যে আপনার কিং, পলিটিশিয়ান, অ্যাম্বাসেডাররা আসে, এটা রিমেম্বারেন্স ডে করে, মানে অল শো আর কি, বাট অ্যাকচুয়ালি ওখানের মধ্যে কোনো লাশ বা কিচ্ছু নাই, জাস্ট যারা মারা গেছে ওদেরকে একটা সম্মান দেখানোর জন্য। তারপর হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম? মার্গারেট থ্যাচার। আর মার্গারেট থ্যাচারকে আপনার আয়রন লেডি অফ দ্য ওয়ার্ল্ডও বলা হয়, এটা কিন্তু কনস্ট্যান্ট, আয়রন লেডি অফ দ্য ওয়ার্ল্ড যে বলা হয় এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট।
তারপরে হু চেয়ার্স দ্য ডিবেটস এট দ্য হাউস অফ কমন স্পিকার, বাংলাদেশের মতো ডিবেট চেয়ার করার ক্ষেত্রে চেয়ার কথাটা বলছে মানে স্পিকার। আচ্ছা, তারপরে হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ইংলিশ ফুটবল টিম দ্যাট ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন 1966, ববি মুর। আর এইবার এই জিনিসটা দেয় কেন, কারণ কি ইংলিশ ফুটবল মানে ওয়ার্ল্ড কাপ ওরা এই জীবনে ইংল্যান্ড একবারই জিতছে 1966-তে, এর আগে পরে কখনোই জিতে নাই। এর জন্য এটাকে হচ্ছে এত হাইলাইট করা হয় যে 1966 সালে একবারই ওয়ার্ল্ড কাপ জিতছে, আর ওটার ক্যাপ্টেন ছিল আপনার ববি মুর। তারপরে প্রশ্ন হচ্ছে when did the English defeat the Spanish Armada 1588 কে, এটাকে হচ্ছে কি একটা ফ্লিট অফ শিপসও বলা হয়ে থাকতো। এলিজাবেথ ওয়ান এর সময় আসছিল, এইটা হচ্ছে গিয়ে স্প্যানিশ আর্মাডা। এই স্প্যানিশ আর্মাডা নিয়ে আপনারা অনেকগুলো প্রশ্ন দেখবেন। 1588 এ স্প্যানিশ আর্মাডা, আর নর্মালি মানুষ এইটা নরম্যান কনকোয়েস্টের মধ্যে হচ্ছে গিয়ে মিলায় ফেলে। একটু সালটা খেয়াল রাখবেন আর কে ছিল এটা মনে রাখবেন, ঠিক আছে। তারপর প্রশ্ন হচ্ছে আর আরেকটা জিনিস মিলায় ফেলে, সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিরাল নেলসন কিন্তু ছিল আপনার ব্যাটেল অফ ট্রাফালগারের ক্ষেত্রে, ওইটা আবার 1805 সালে, ঠিক আছে। ওটা নেপোলিয়নিক ওয়ার, দুইটা কিন্তু এক না। 1805 আর 1528 এর মধ্যে কিন্তু অনেক বছরের ডিফারেন্স। আচ্ছা, anyone can make a complaint about the police by writing to the chief constable of the police for involved, ট্রু। এই স্টেটমেন্টটা ট্রু, বাট আরো অনেকগুলো ওয়ে আছে আপনার কমপ্লেন করার, যেমন আপনি ডিরেক্ট পুলিশ স্টেশনে যাইতে পারবেন, অথবা ওদেরকে অবভিয়াসলি 999 কল দিতে পারবেন, অথবা আপনার আপনি একটা কমপ্লেন লেটার লিখতে পারবেন, ইমেইল লিখতে পারবেন। বাট আপনি যখন লিখতেছেন আপনার চিফ কনস্টেবলকেই দেওয়া লাগবে অফ দ্য পুলিশ ফোর্স, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখেন, কারণ কি ট্রু ফলস এর মতো আসে, বা ধরেন স্টেটমেন্ট দেখতে দিবে যে which of the following statements are true, তো ওইটার জন্য একটু মাথায় রেখেন যে আপনি কমপ্লেন রাইটিং এ দিতে পারবেন চিফ কনস্টেবলকে, এছাড়া আপনি ডিরেক্টলি পুলিশ স্টেশনেও যাইতে পারেন অথবা কলও করতে পারেন। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু সার্ভ অন আ জুরি? 18 থেকে 70 বছরের যে কেউ জড়িত হইতে পারে, যে কিনা ইলেকটোরাল রেজিস্টারে আছে। আর আমি যেটা বারবার বলছি, হাউ ইজ আ জুরি সিলেক্টেড? র্যান্ডমলি। আপনি যখনই ইলেকটোরাল রেজিস্টারে অ্যাজ আ ভোটার হচ্ছে গিয়ে আপনি রেজিস্টার থাকবেন, তারপর থেকে আপনাকে র্যান্ডমলি যে কোনো কারণেই ডাকতে পারে, কোনো বিচারের ক্ষেত্রে ওদের যদি দরকার হয় জুরি, কিন্তু এটা মাথায় রাখা। বাট আপনাদের একটা এক্সামও হবে, যাকেই ডাকা ইংলিশ সিটিজেন তাদের হচ্ছে কি আপনার একটা এক্সাম নেয় আর কি, ডাকানোর পরে, যে না আপনি বেসিক নিয়ম কানুনগুলো জানেন কিনা, বা আপনি মেন্টালি ফিজিক্যালি ফিট কিনা একটা রায় দেওয়ার জন্য, হেল্প করার জন্য। তারপরে হোয়াট ইজ আ ব্যাংক হলিডে? আ পাবলিক হলিডে ওয়েন ব্যাংকস এন্ড মেনি আদার বিজনেসেস আর ক্লোজ ফর দ্য ডে। এই জিনিসটা মনে রাখবেন, নর্মালি ব্যাংকস এন্ড মেনি আদার বিজনেসেস বলে, আর ব্যাংক হলিডে অ্যাকচুয়ালি বিভিন্ন কান্ট্রিতে মানে ব্যাংক হলিডে গুলো পাবলিক হলিডে, মানে বাধ্যতামূলক ছুটি আর কি। একমাত্র আপনার নর্মালি ইংল্যান্ডে ওদের যে সেন্ট পেট্রন সেন্ট আছে না, সেন্ট জর্জ, ওনার ক্ষেত্রে হচ্ছে ওই ছুটিটা পাবলিক হলিডে কনসিডার করে না। এছাড়া সব জায়গায় সব নেশনে ওদের পেট্রন সেন্টার গুলোকেও পাবলিক হলিডে বলে। আর এছাড়া আপনার নর্দারল্যান্ডে আছে 10টার মতো, ইংল্যান্ড ওয়েলসে আছে 8টার মতো, স্কটল্যান্ডে 9টার মতো ব্যাংক হলিডে থাকে পাবলিক। আচ্ছা, what will you be given to vote before a general election takes place? একটা পোল কার্ড দেওয়া হবে আপনাকে, হ্যাঁ। আপনার ওই ভোটিং স্লিপ বা ব্যালট স্লিপ একই জিনিস, যেটার মধ্যে গিয়ে আপনি ভোট দিচ্ছেন, আর আপনি হচ্ছে গিয়ে ট্যাক্স রিলিফ আপনারা জানেনই। আর ইলেকশন হওয়ার আগে হচ্ছে গিয়ে আপনার একটা পোল কার্ড দেওয়া হয় আপনাকে। what will be given to before একটা জেনারেল ইলেকশন, even the general election takes place, আর গিয়ে যখন ভোট দিবেন ওইটা হচ্ছে ব্যালট স্লিপ অথবা ভোটিং স্লিপ। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে which of the following statement is correct? Solicitors charges are usually based on how much time they spend on a case. এটাই কারেক্ট। যতটুকু আপনার কেসের নেচার কি, ইম্পর্টেন্স কি, এটা গুরুত্বপূর্ণ না। আপনি কাকে নিতেছেন, কি লেভেলের আছে উনি, এবং উনি প্রত্যেক টাইমের প্রত্যেক আওয়ার জন্য কতটুকু চার্জ করে, এটা হচ্ছে কি ডিপেন্ড করে। আপনার যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টা, কেস এবার যত ইম্পর্টেন্ট হোক না কেন বা যতটা লেস ইম্পর্টেন্ট হোক না কেন। তারপরে by law which two types of media have to give a balanced coverage of all political parties and equal time to rival viewpoints before an election? টেলিভিশন এন্ড রেডিও। আমি আগেও বলছি যে ইন্টারনেট তো যে কেউ চালাইতে পারে, ঠিক আছে। আপনি একটা মানুষ পোস্ট করতেছে, ওদিকে বলতে পারবেন না যে না তোমার দুজনের নামে সমান সমান পোস্ট করা লাগে। নিউজ পেপারে জার্নালিস্টরা যখন করে তখন ওদের ভিউ পয়েন্ট দিতেছে। বাট রেডিও টেলিভিশনটা যেহেতু সবাই দেখে আর শুনে, এই কারণে আপনার এটা মাথায় রাখা লাগবে যে রেডিও অ্যান্ড টেলিভিশনের ক্ষেত্রে একদম নিউট্রাল হইতে হবে, যে যারাই পলিটিক্যালি হচ্ছে কি ইলেক্টেড হওয়ার জন্য ইলেকশন করতেছে সবাইকে আপনার সমান
ইয়া দেওয়া লাগবে, কাভারেজ দেওয়া লাগবে। তারপরে উইচ অফ দ্য ফলোইং টেরিটরিজ ইজ আ ক্রাউন ডিপেন্ডেন্সি বাট ইজ নট পার্ট অফ দ্য ইউকে? দ্য চ্যানেল আইল্যান্ডস, এছাড়া আরো অনেকগুলো আছে, ফকল্যান্ড আইল্যান্ড আছে, আইল অফ ম্যান আছে, সেন্ট হেলেনা আছে। এগুলো আপনার অফিসিয়ালি ইউকের পার্ট না, বাট আপনার ডিফেন্সের জন্য, সিকিউরিটির জন্য আপনার ইউকের উপর ডিপেন্ড করে। আর ক্রাউন ডিপেন্ডেন্সি কেন বলে, কারণ আমরা তো জানি ইউনাইটেড কিংডমে আপনার একটা রাজা রানী আছে, সো যেহেতু ওরা হচ্ছে কি ওদের ক্রাউনের পাওয়ারটা আলাদা, মানে এখনো মনার্কি এক্সিস্ট করে, পাওয়ার কম বেশি আলাদা হিসাবে, এই জন্য ক্রাউন ডিপেন্ডেন্সি বলা হয় ওই টেরিটরি গুলাকে। কি কি বললাম? চ্যানেল আইল্যান্ডস, ফকল্যান্ড আইল্যান্ডস, তারপরে হচ্ছে গিয়ে সেন্ট হেলেনা, আইল অফ ম্যান। তারপরে প্রশ্ন, হোয়াট ডিড স্যার ফ্র্যাঙ্ক হুইটেল ইনভেন্ট ইন দ্য 1930s? জেট ইঞ্জিন। এটা আমি আগেও বলছি যে 1930 সালে আপনার হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর আগে দিয়ে জেট ইঞ্জিন। আর আরেকটা হচ্ছে স্টিম পাওয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার জেমস ওয়াট। জেট ইঞ্জিনের ক্ষেত্রে স্যার ফ্র্যাঙ্ক হুইটেল, আর স্টিম পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে জেমস ওয়াট। তো দুইটা দুই ধরনের হেল্প করছিল, বাট জেট ইঞ্জিনের পরে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বেশি চলতেছিল। তো 1930s এ যখন গ্রেট ডিপ্রেশন হয়, গ্রেট ডিপ্রেশনের পরে আপনার হচ্ছে মানে বেশ বড় সড়ো একটা ধাক্কা খাইছিল শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আমি দেখি তানভীর ভাই আপনাদেরকে নেক্সট ক্লাস জানাই দেবেন। নেক্সট ক্লাস থেকে একটু ট্রাই করবো যে আর একটু বেশি করে শেষ করে দেওয়ার, যেহেতু সামনে এক্সাম আছে।